আজকে এই মুহূর্তে আপনাদের সামনে আসার কারণ সেটা হচ্ছে যে আপনাকে দেখে আগেও বলছি এখনো বলছি, আমাদের সাবেক আইনমন্ত্রী আছেন আনিসুল ইসলাম, পলক, আমির হোসেন আমু, দীপু মনি সহ 10 জন, এই 10 জনকে হত্যার ফাইনাল কিলিং কেন্দ্রীয় কারাগার। সেখানে আসলে কি ঘটতে চলছে বা কি ঘটবে আগামী 5 থেকে 7 দিনের ভেতরে, বিভিন্ন জন বিভিন্ন রকমের কথা বলছেন, বিভিন্ন খবর আসছে। আমার কাছে এ পর্যন্ত যে খবর আসছে আমার জানা মতে আমি প্রায় 12 জনের খবর জানি যারা কিনা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের প্রভাবশালী আওয়ামী লীগ নেতা, যাদেরকে অলরেডি বিভিন্ন জায়গা থেকে এনে কারাগারে তুলে দেওয়া হয়েছে। এখানে আগ থেকেই আছেন আমির হোসেন আমু, তারপর আমাদের স্বরাষ্ট্র আইনমন্ত্রী দীপু মনি, এরপরে আমাদের আরো অনেক নেতারা, প্রায় উচ্চপদস্থ প্রায় 40 জন নেতা অলরেডি এই কেরানীগঞ্জের এই কারাগারে আছেন। এবং সাথে এখন সারা বাংলাদেশ থেকে যতটুকু খবর পেয়েছি এ পর্যন্ত প্রায় 300 জনকে এনে এই কারাগারে রাখা হয়েছে। এখন সবাই আশঙ্কা করছেন আসলে এখানে কি ঘটবে। এখানে আসলে যা ঘটতে যাচ্ছে বলে আমার ধারণা বা আমার সোর্স বলছে সেটা হয়তো খুব ভয়াবহ এবং মর্মান্তিক হবে। এই কারাগার হয়তো আবার ইতিহাসের কালো অধ্যায়ে পতিত হবে। তার কারণ হচ্ছে যে আজকে আধা ঘন্টা আগে যে খবর পেলাম সেটা হচ্ছে যে সারা বাংলাদেশ থেকে প্রায় 300 জামাত শিবিরের কর্মী, যারা দুর্দান্ত ফাইটার এবং যাদের 8 পিস কিছু নেই, এরকম অনেক কর্মীকেও সেই কারাগারেই স্থানান্তর করা হয়েছে। তো তাদের বিরুদ্ধে মামলা কিন্তু নেই, তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে যে হয়তো কোথাও চুরি, ছিনতাই, এই ধরনের মামলা দেখানো হয়েছে। মানে 88-এর মামলাই বেশি এই জামাত শিবিরের কর্মীদের। কারণ হচ্ছে 88-এর মামলায় আপনার যে কোনো সরকারের আমলে 2 থেকে 3 দিনের ভিতরে জামিন হয়ে যায়। এইসব মামলায় তাদেরকে ধরার পরে তাদেরকেও সেই একই কারাগারে এনে রাখা হয়েছে। এবং কারাগারের কারারক্ষী থেকে শুরু করে উপর থেকে নিচ পর্যন্ত প্রায় 60% অলরেডি চেঞ্জ করে ফেলা হয়েছে, যাতে এবং নতুন যাদেরকে আনা হয়েছে তারাও এইসব রাজনৈতিক দলের সমর্থকদেরকে নেওয়া হয়েছে। এবং ওখান থেকে এক কারারক্ষীর যে ভাষ্য, সে আমাকে যতটুকু বলেছে, সে বলেছে দেখেন এই যে আওয়ামী লীগের এতগুলো নেতাকর্মীকে এখানে আনা হয়েছে, প্রায় 350 নেতাকর্মী বিভিন্ন জায়গা থেকে এনে এখানে বন্দী করা হয়েছে, কিন্তু হাই প্রোফাইল 10 জন আছে যাদের উপরে সবচেয়ে বেশি দৃষ্টি। তার মধ্যে দীপু মনি আছেন, তার মধ্যে আপনার আমাদের সাবেক আইনমন্ত্রী আছেন, আমির হোসেন আমু আছেন, এরপরে পলক আছে। এই ধরনের প্রায় 10 জনকে টার্গেট করে রাখা হয়েছে যে এরা হয়তো কিলিং এর শিকার হতে পারে। তো তাকে প্রশ্ন করার পর সে বললো যে ভাই, কিলিংটা এভাবে হয়তো কেউ বাহির থেকে গিয়ে এই কিলিং করছে না বা কেউ করবেও না এভাবে। যার কারণে অনেকগুলো নাটক চলছে। আগামী 5 থেকে 7 দিনের ভিতর, তার যে খবর, আগামী 5 থেকে 7 দিনের ভেতরে একটা কারা বিদ্রোহ হবে। আর সেই কারা বিদ্রোহে হয়তো এই 8-10 জনকে ওখানেই পিটাইয়া মারা হবে কারাগারের ভেতরে। এবং যেটাকে বলা হবে যে এখানে আসলে ওই অন্যান্য দলের নেতা কর্মীরা ছিলেন যাদের বিরুদ্ধে অতীত সরকারের আমলে বিভিন্ন মামলা ছিল, তারা রুদ্র হয়ে বা তারা ক্ষোভে ফেটে পড়ে এইসব আওয়ামী লীগের দোষরদেরকে পিটিয়ে মেরে ফেলেছেন। এই ধরনেরই একটা প্ল্যানিং, এবং আমারও মনে হচ্ছে যে সেটাই ঘটতে যাচ্ছে। তার কারণ দেখেন আজকে 2-3 দিন ধরে দেশের যে পরিস্থিতি, তাতে দেখেন যে নির্বাচনের একটা ভাবধারা চলতেছে। এগুলো সবগুলো নিয়ে যখন আমরা সকলেই ব্যস্ত, এর ভেতরেই কিন্তু সারা বাংলাদেশ থেকে 300 আওয়ামী লীগের নেতা, যারা কিনা প্রভাব বিস্তার করতে পারেন যে কোনো মুহূর্তে, তাদেরকে ধরে এনে এই কারাগারে নিয়ে আসা হয়েছে কেরানীগঞ্জে। এবং সেখানেই আনা হয়েছে। তার কারণ হচ্ছে যে যেহেতু আমাদের নেতাকর্মীরা বেশি, এর ভিতরে আবার যেটা সেই কারারক্ষী বললেন যে প্রায় 4 থেকে 500 শিবির কর্মী, একদম অরিজিনাল জামাতের কর্মী, তার মধ্যে সবচেয়ে বেশি রাজশাহীর, এদেরকে আনা হয়েছে। এদের সবাইকে ওখানে রাখা হয়েছে, কিন্তু এই জায়গায় এদেরকে রাখার কথা না। কারণ হচ্ছে যে এরা এত হাই প্রোফাইল কোনো নেতাও না, কোনো মামলাও নাই, এদের কারো বিরুদ্ধে কোনো হত্যা ধর্ষণের মামলা নাই, হয়তো ভাঙচুরের কিছু মামলা দিয়ে, নতুন মামলা, এগুলো সবগুলো মামলা, খুব নতুন মামলা দিয়ে এদেরকে আনা হয়েছে। এবং এরা কিন্তু এই মামলার কোনো আসামিও না, এরা হচ্ছে দেখিলে চিনিব এই ধরনের আসামি। এভাবে করে তাদেরকে দিয়ে ওখানে বিদ্রোহ করাবে যে সাবেক ফেসিস্টের এইসব নেতারা এখানে আছে, তাদেরকে পিটে মেরে ফেলবে। তার মধ্যেই আছে, আমি আপনাকে দেখে আগেও বলছি এখনো বলছি, আমাদের সাবেক আইনমন্ত্রী আছেন আনিসুল ইসলাম, পলক, আমির হোসেন আমু, দীপু মনি সহ 10 জন। এই 10 জনকে হত্যার
ফাইনাল কিলিং মিশন, যেটা 5 থেকে 7 দিনের ভেতরে ঘটবে, এবং এই কারাগার ইতিহাসের আর একটা কালো অধ্যায় রচিত হবে বলে এই পর্যন্ত আমার কাছে এতটুকুই খবর। সারা পৃথিবী ওগুলো দেখতেছে। দীপু চন্দ্র দাসকে যেদিন ভালো কাতে জিন্দা পিটিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে, সেই দিনই এই ইউনূস সরকারের কপালে আগুন লেগে গেছে, আর জানেই না। আর সর্বশেষে 12 তারিখের পরে দেখবেন খেলা, নির্বাচন তাদের তথাকথিত সিলেকশন হইলেও না হইলেও খেলা দেখতে পারবেন। কারণ বাংলাদেশের মানুষ অস্থির হয়ে গেছে, তারা সিদ্ধান্ত নিতে পারতেছে না। তাদের এখন ভাতার বদলে গেছে, তারা এখন কারে ভাতার মানবে, ইউনূস না জামাত নাকি তারেক রহমান? এই দ্বন্দ্বে আছে। 12 তারিখের পরে এটা ক্লিয়ার হয়ে যাবে যে তাদের ভাতার আসলে কারা, আর ভাইয়া কারা, আর বাপ কারা, আর সন্তান কারা। 12 তারিখের পরে বাংলাদেশের মানুষ ঘুমিয়ে থাকে বলে মনে করেন না যে তারা কুম্ভকর্ণের ঘুমে আছে। কুম্ভকর্ণ কিন্তু 6 বছর 2 বার করে জাগতো, 6 মাসে 1 বার করে। তো বাংলাদেশের মানুষ কিন্তু 6 মাস ঘুমাবে না, তো 18 মাস ঘুম পাড়াইছেন, মানে 3 6 5 কুম্ভকর্ণের 3 ঘুম পার করে দিয়েছেন। আরো জনগণ ঘুমিয়ে থাকবে আপনি মনে করেছেন? গার্মেন্টস বন্ধ হবে, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা নাই, গণতন্ত্র নাই, আইন আদালত কিছু কাজ করে না। আর কতদিন? সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে রাখার পরও যে দেশে 1 মাস 29টা মানুষের লাশ পাওয়া যায়, জেলখানায়, ওই যে সাংবাদিক সাহেব, জেলখানায় কতজন মারা গেছে 1 মাসে? পরে বাংলাদেশে প্রতিদিন লাশ ভাসে। এগুলো বাংলাদেশের জনগণ ছেড়ে দিবে? আন্তর্জাতিক বিশ্ব ছেড়ে দিবে? হ্যাঁ, শুধিতে হইবে ঋণ, ঠিক আছে? দিনে দিনে তোমার বাড়িতেছে দেনা, শুধিতে হইবে ঋণ। এই কবিতা তো পড়ছেন, যদি আমার ভুলে গেছে, জানি না আগে পিছিয়ে কোন লাইন বলছে। শুনেন, এই বাংলাদেশকে আপনি যেদিকে যে জায়গায় এনে ছেড়ে দিয়েছেন, আমাদের সাংবাদিক সাহেব তো তুলে ধরছে যে শেখ হাসিনা ক্ষমতায় আসার আগে অর্থনীতি কি ছিল, ক্ষমতায় আসার পর অর্থনীতি কি হয়েছে, ক্ষমতার থেকে তাকে সরিয়ে দেওয়ার পরে 17 মাসে বাংলাদেশের অর্থনীতি কোথায় তিনি তুলে ধরেছেন, সেটা আমি রিপিট করলাম না। শুধু এতটুকুই বলি, বাংলাদেশে গার্মেন্টস শিল্প ব্যানিশ। এটা আমাকে আজকে 4 জন গার্মেন্টস ব্যবসায়ীর সাথে কথা বলেছি, তারা প্রত্যেকেই বিএনপি ঘরানার। মাছের জায়গায় আপনি লাশ চাষ করেছেন, এগুলো হিসাব আপনাকে দিতে হবে না? দিনে দিনে তোমার বাড়িতেছে দেনা, শুধিতেই হইবে ঋণ। বাংলাদেশের মানুষ এত বোকা মনে করেন? ও জনগণ যারা, আমরা তো বাইরে দিনে তারা, আমরা জনগণ বলছি তো যে এরা ইন্ডেমনিটি বিল দিয়ে ভালো করেছে। আমি যে তাদের চাচা, যে আমার ভাবির পোলারা খুব উপকার করেছে, এই যে আমি বলেছি পেটে পাড়া দিয়ে পাবলিক নারী ঘুরি বের করে ফেলবে, এই কথা তারাই সত্য প্রমাণ করবে। কারণ ইন্ডেমনিটি দিয়েছেন, আদালতে যেতে দিবেন না। তো আপনি যদি বিড়ালকে ঘরের সাইড দিকে বন্দি করে মারা শুরু করেন, দরজা জানলা মেরে, তখন তো আপনিও বাঁচবেন না। আমি ছোটবেলায় একবার বিড়াল মারতে গেছিলাম, দরজা জানলা বন্ধ করে। আমি জানি যে দরজা জানলা বন্ধ করে মারলে বিড়াল কি করে। এই বাংলাদেশ আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের পক্ষের জনগণকে যেভাবে আপনি দরজা জানলা বন্ধ করে পিড়াইতেছেন, সবচেয়ে বড় কথা যে আপনি বাংলাদেশের মানুষকে অর্থনৈতিকভাবে দুর্বল করে ফেলেছেন। মানুষের পেটে ভাত নাই, উপরে যতই চাপা মারুক পেটে ভাত নাই, ব্যবসায়ীর ব্যবসা নাই। আর ভাই মেয়ের জামাইরে দাওয়াত যে লোকটা দিত প্রতি মাসে 1 বার করে, সে তখন বছরও 1 বার দিয়েছে কিনা আমার সন্দেহ আছে। আপনি বলেন তো, আপনি যে ডাটা নেন ভাই, আমি কষাইয়ের দোকানে ফোন দেই, আমি রিক্সাওয়ালারে ফোন দেই যে তার প্যাসেঞ্জার কয় টাকা দেয়, দামাদামে আগে যে লোক আগে রিক্সাটা বলতো চল, সেই লোক দূর থেকে আগে জিজ্ঞেস করে তোর ভাড়া কত। বুঝতে পারছেন? এটাকে মিথ্যা বলেছি, এটা রিক্সাওয়ালাকে বলেছে। যে চায়ের দোকানে যে লোকটা আগে, মনে করেন যে এখন বাকি খেতে সাহস পায় না মানুষ, কেন ইমাজিন? চায়ের দোকানদার আমাকে বলছে, বড় ভাই তোমার কি কমু, চায়ের দোকানে আমরা বাকি গেছে খান পরে দিয়ে তাও ডরায়, কারণ টাকা তো দিতে পারিস না, 3 মাস পর তো দিতে হবে, ভয় পায় চা খাইতে। যে লোকটাকে আমি 6-7 মাস আগেই বলেছি, যে লোকের অফিসে গেলে সবাই কফি খাওয়াইতো, না খেলে গালাগালি করতো, সেইখানে এখন লাল চাও খাওয়ায় না। কারণটা কি? কারণ এগুলোর সাথে নির্বাচনের সম্পর্ক আছে। আপনি যত কিছুই করেন, এই নির্বাচন দিয়ে আপনি পার পাবেন না। পাবলিক নারী ঘুরি বাইর করবে পেটে পারা দেয়, নির্বাচন দেয় পালা যেতে হবে। আমার পিছনে আরে ভাই আগেই তো বলছি যে এরা হলো সাপের লড়াই, এরা হলো খালাতো ভাই মামাতো ভাইয়ের ঝগড়া, বউ জামাইয়ের ঝগড়া। ওইখানে আমরা যাই, আমরা কাবাব হাড্ডি বানানোর দরকার নাই। তবে এটা আস্তে আস্তে স্ফুলিঙ্গ থেকে অনেক কিছু করে যেতে পারে। এরা নিজেরা মারামারি করবে, খুনোখুনি করবে 12 তারিখের পরে, বা 12 তারিখ থেকে শুরু হবে, আপনি দেখতে পারবেন। কারণ ক্ষমতার ব্যাপারে কেউ কাউকে ছাড় দেয় না, শুরুই হয় নাই। পিকচার আবি বাকি হ্যাঁ, এটা তো ট্রেলার দেখতেছেন আপনারা, পিকচার তো শুরুই হয় নাই। ভয়ঙ্কর কিছু করবে, কি বলেন? কেউ শুনেন, বিনা যুদ্ধে নাহি দিব সুচাগ্রমে তিনি, এখানে এটা ঘটবে। শুনেন, 16-18 মাস যাবত বিএনপি ক্ষমতার বাইরে, আর জামাত ক্ষমতা ভোগ করতেছে। এই যে শ্বশুর বাড়ি, মানে জামাতের জন্য হলো শ্বশুর বাড়ি খাবার বালুর চরে হাগা, আর বিএনপির জন্য হলো এই যে দাগটা 12 তারিখ দাগটা পার হইলেই আমি, এই মশনটা আমার, মান্না সালো আমার, সব আমার, জমি আমার, পুকুর আমার, নদী আমার, পুকুর মায়া মানুষ আমার, সব আমার। এই যে আমার, আর একটা হলো আমার আছে, হবেই। গত কিছুদিন ধরে আমি বলে আসছি, পর্দার আড়ালে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে
ভারতের সম্পর্ক শুধরে নেয়ার একটা প্রবল চেষ্টা চলছে। এটাও বলেছি ইউরোপীয় ইউনিয়ন এবং বা ইইউ তার সঙ্গে ভারতের যে বাণিজ্য চুক্তি, যাকে মাদার অফ অল ডিলস বলেছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ফন ডার লেইন, এবং প্রধানমন্ত্রী মোদী যাকে বলেছেন ঐতিহাসিক চুক্তি, সেটা স্বাক্ষরিত হওয়ার পর ট্রাম্প সাহেব যেন একেবারে ব্যাকুল হয়ে পড়েছেন ভারতের সঙ্গে সম্পর্ক ভালো বা মধুর করার জন্য। আমি এটাও বলেছিলাম ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর ও মার্কিন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিওর মধ্যে জরুরি বার্তা হয়েছে, আরো হবে এই সপ্তাহে। পর্দার আড়ালে বাংলাদেশ নিয়ে যে একটা সিদ্ধান্ত নিচ্ছে আমেরিকা, আমি আমার আগের একাধিক ভিডিওতে বলেছি সে কথা। সিদ্ধান্তটা হলো কি? হলো ভারতের চশমা দিয়ে বাংলাদেশকে এখন থেকে দেখবে আমেরিকা। আমার সে কথা কারো কারো কাছে বিশ্বাসযোগ্য মনে হয়নি, তারা প্রমাণ চাইছিলেন, কিন্তু কিছু প্রমাণ গত দুদিন আমি দিয়েছি, আর আজ দেব চরম প্রমাণ। গতকাল যে ঘটনাটি ঘটেছে সেটা দেখলে অবিশ্বাসীদের ধারণা নিশ্চিতভাবেই পাল্টাবে। ঘটনাটা হলো প্রেসিডেন্ট ট্রাম্প নিজে ফোন করে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে কথা বলেছেন। এই কথা যখন চলছে তখন ট্রাম্প ইন্ডিয়া টুডে ম্যাগাজিনের কভার স্টোরি শেয়ার করেছেন মোদীর সঙ্গে। কি কথা হয়েছে দুজনের, এবং ইন্ডিয়া টুডে পত্রিকার কভার স্টোরি বা কি ছিল যা প্রেসিডেন্ট নিজে শেয়ার করেছেন মোদীর সঙ্গে। এই ফোনালাপের বিষয়ে আমেরিকা ও ভারত সরকারের পক্ষ থেকেই বা কি বলা হয়েছে, বাংলাদেশের ক্ষেত্রে এই আলোচনার প্রভাব কি হতে চলেছে, এই সমস্ত বিষয় নিয়ে এখনকার প্রতিবেদন। প্রিয় দর্শক, গতকাল 2রা ফেব্রুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ফোনালাপ হয়েছে। এই আলোচনার সময় প্রেসিডেন্ট ট্রাম্প আগেই বলেছি ইন্ডিয়া টুডে ম্যাগাজিনের একটি বিশেষ কভার স্টোরি মোদীর সঙ্গে শেয়ার করেন, যা বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে চর্চিত হচ্ছে। সেখানে ইন্ডিয়া টুডের সেই কভার স্টোরিটা কি ছিল? প্রেসিডেন্ট ট্রাম্প প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে যে কভার স্টোরিটা শেয়ার করেছেন সেটি ছিল ইন্ডিয়া টুডের নিউজ মেকার্স অব দ্য ইয়ার 2025, মানে 2025 সালের সেরা সংবাদ ব্যক্তিত্ব, এই সংখ্যাটা। ম্যাগাজিনটার প্রচ্ছদে মোদী ও ট্রাম্পের ছবি ছিল, সেই সঙ্গে শিরোনাম ছিল নরেন্দ্র মোদী অ্যান্ড ডোনাল্ড ট্রাম্প, দ্য মুভার অ্যান্ড দ্য শেকার। মানে নরেন্দ্র মোদী মুভার এবং ট্রাম্প শেকার। কার কি রোল সেটা বুঝে নিন। মুভার যে এগিয়ে চলে এবং শেকার যে ঝাঁকুনি দিয়ে চলে, ঝাঁকুনি দেয়। চলার পথে একে অপরের কিন্তু পরিপূরক, কেউ আলাদা নয়। কারণ ধ্বংস ছাড়া সৃষ্টি হয় না, ঝাঁকুনি ছাড়া, ঝড় ছাড়া বৃষ্টি আসে না। এটা একটা চিরায়ত সত্য। কালবৈশাখীর কথা মনে করুন। এই স্টোরিতে ব্যাখ্যা করা হয়েছে কিভাবে এই দুই নেতা মিলে 2025 সালে বিশ্ব রাজনীতি এবং অর্থনীতির মোড় ঘুরিয়ে দিয়েছেন। ট্রাম্প এই কভারটি শেয়ার করে তাদের বন্ধুত্বের গভীরতা এবং বিশ্ব মঞ্চে তাদের প্রভাবের কথা মনে করিয়ে দিয়েছেন। তাদের মধ্যে কি কি বিষয়ে কথা হয়েছে, এবার সেই বিষয়টিতে আসা যাক। দেখুন, দুই নেতার মধ্যে আলাপচারিতা ছিল অত্যন্ত হৃদ্যতাপূর্ণ এবং বেশ কৌশলগত। প্রধান আলোচনার বিষয়গুলো ছিল বাণিজ্য ও শুল্ক। ট্রাম্পের সাম্প্রতিক আমেরিকা ফার্স্ট নীতির অধীনে ভারতীয় পণ্যের ওপর বড় শুল্ক লাগানো হয়েছে। সেই শুল্কের হারে ভারতের পক্ষ থেকে প্রতিক্রিয়া দেওয়া হয়েছে। কালকের আলোচনায় সেই শুল্ক কোন জায়গায় এসে দাঁড়াচ্ছে, একেবারে কতটা নিচে আসছে, সেই বিষয়ে ট্রাম্প একটা আভাস দিয়েছেন এবং বলেছেন সেটা। আমরা যতদূর জানতে পারছি যে ভারত আমেরিকার বাণিজ্য চুক্তি মোটামুটি সম্পূর্ণ। আমি এর আগের ভিডিওতেও একই কথা বলেছি, এবং সেই অনুযায়ী ভারতের যে শুল্ক লাগতে পারে সর্বোচ্চ
যেটা এখন 25+25=50 আছে, সেটা নেমে 15-তে চলে আসতে পারে, 15%-এ। ট্রাম্প ফেয়ার ট্রেড এবং ন্যায়সঙ্গত বাণিজ্যের উপর জোর দিয়েছেন। এরপর এসছে জ্বালানি নিরাপত্তা, ওই রাশিয়া থেকে ভারতের তেল কেনা এবং ভেনেজুয়েলার সঙ্গে ভারতের নতুন তেলের চুক্তি, এসব নিয়েও কথা হয়েছে। ট্রাম্প ভারতকে আমেরিকান জ্বালানি ব্যবহারের জন্য অনুরোধ করেছেন। আঞ্চলিক নিরাপত্তার ব্যাপারটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মানে ইন্দো প্যাসিফিকে চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলা করার জন্য এবং কোয়াড জোটের ভবিষ্যৎ নিয়ে দুই নেতা আলোচনা করেছেন। ট্রাম্প বুঝিয়ে দিয়েছেন, বলেছেন যে এই ইন্দো প্যাসিফিকে চীনের প্রভাব রোধ করতে গেলে ভারতের নেতৃত্ব, ভারতের একটা বড় ভূমিকা রয়েছে। এছাড়া ইন্ডিয়া ইউএস কম্প্যাক্ট কাঠামোর আওতায় প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন এবং প্রযুক্তি হস্তান্তরের অগ্রগতি পর্যালোচনা করা হয়েছে। একটা দীর্ঘক্ষণের বৈঠক হয়েছে। সেই বৈঠকের পর দুই দেশের সরকারের তরফ থেকে কি বলা হচ্ছে? ফোনের আলাপের পর দুই দেশের পক্ষ থেকে ইতিবাচক বার্তা দেওয়া হয়েছে। ভারতের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স থেকে বলা হয়েছে, প্রধানমন্ত্রী মোদী সোশ্যাল মিডিয়ায় জানান যে তাদের মধ্যে ট্রাম্প এবং তার মধ্যে অত্যন্ত উষ্ণ এবং ফলপ্রসূ ওয়ার্ম অ্যান্ড এনগেজিং কথা হয়েছে। ভারত ও আমেরিকার কৌশলগত অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যেতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। আমেরিকা ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গড় এই ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্প মোদীকে একজন অসাধারণ বন্ধু এবং দুর্দান্ত নেতা হিসেবে অভিহিত করেছেন। আমেরিকা চায় ভারতের সঙ্গে একটি স্থায়ী এবং বড় ধরনের বাণিজ্যিক চুক্তিতে পৌঁছতে। প্রেসিডেন্ট ট্রাম্পের এই কভার শেয়ার করা তার নিজস্ব ক্যারিসম্যাটিক স্টাইলেরই অংশ, যা দিয়ে তিনি বোঝাতে চেয়েছেন যে 2025-এর মতো 2026 সালেও বিশ্ব রাজনীতির কেন্দ্রে এই দুই নেতাই থাকবেন, মোদি ট্রাম্প। প্রেসিডেন্ট ট্রাম্প এবং প্রধানমন্ত্রী মোদির এই ঘনিষ্ঠতা এবং ফোনালাপ বাংলাদেশের জন্য কিভাবে ভীষণ রকমের তাৎপর্যপূর্ণ, এবার সেই প্রসঙ্গে নিয়ে কথা বলি। ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতি এবং দক্ষিণ এশিয়ায় ভারতের নেতৃত্বকে স্বীকৃতি দেওয়ার এই ঘটনা বাংলাদেশের রাজনীতি ও অর্থনীতিতে ব্যাপক প্রভাব ফেলতে পারে, নয় ফেলবে। এর সম্ভাব্য প্রভাবগুলো এবার বিশ্লেষণ করা যাক একটা একটা করে। প্রথম কথা হচ্ছে কৌশলগত প্রভাব। 2025 সালের শুরুতে ট্রাম্প সরাসরি বলেছিলেন, 13 ফেব্রুয়ারি সম্ভবত ওয়াশিংটনে হোয়াইট হাউসে বসে ট্রাম্প বলেছিলেন, আমি মোদীকে পাশে বসিয়ে বলেছিলেন, আমি বাংলাদেশ ইস্যু প্রধানমন্ত্রী মোদীর ওপর ছেড়ে দিচ্ছি। তারপর এই এতগুলো মাস তারপর অবস্থা একটু অন্যদিকে যাচ্ছিল। আজকের ফোনালাপে সেই অন্যদিকে যাওয়াটা বন্ধ হয়ে গেছে। তাদের মধ্যকার ঘনিষ্ঠতা আরো স্পষ্ট করল যে দক্ষিণ এশিয়ায় স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে ট্রাম্প প্রশাসন ভারতকে আঞ্চলিক অভিভাবক হিসেবে মেনে নিচ্ছে। এটি ফলাফল বাংলাদেশের নির্বাচন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের স্থায়িত্ব, পরবর্তী সরকার গঠন, এই সব কিছুর ওপর ভারতের প্রভাব মেনে নিল আমেরিকা। এখন থেকে ভারতের অবস্থানই ওয়াশিংটনের নীতি নির্ধারণে বড় ভূমিকা পালন করবে। কোন বড় সংকটে আমেরিকা বাংলাদেশের সেটা সরাসরি হস্তক্ষেপ করবে না, ভারত যা পরামর্শ দেবে সেই পরামর্শ অনুযায়ী চলবে, এটা আজকে বুঝিয়ে দিয়েছেন ট্রাম্প। এরপরে অর্থনৈতিক প্রভাব, শুল্ক যুদ্ধ, ভিসা জটিলতা, এখানে বাংলাদেশে কিভাবে প্রভাব ফেলবে? দেখুন, ট্রাম্পের কঠোর বাণিজ্য নীতির প্রভাব বাংলাদেশে সরাসরি পড়তে শুরু করেছে। ভিসা বন্ড, যেটা 21 জানুয়ারি 2026 থেকে ট্রাম্প প্রশাসন বাংলাদেশের ভ্রমণকারীদের জন্য $15,000 পর্যন্ত সিকিউরিটি বন্ড বাধ্যতামূলক করেছে, যা বাংলাদেশি টাকায় প্রায় 20-21 লক্ষ টাকার মতো।
আজকের ফোনালাপে অবৈধ অভিবাসন নিয়ে ট্রাম্পের কঠোর অবস্থানের প্রতিফলন ঘটেছে, যা ভবিষ্যতে বাংলাদেশিদের জন্য মার্কিন ভিসা পাওয়া আরো কঠিন করে তুলবে। এবং এই পরিস্থিতিতে বাংলাদেশকে সাহায্য করতে এগিয়ে আসতে পারে একমাত্র ভারত। ভারত বললে, ভারত যদি তার হয়ে অ্যাপ্রুভাল দেয়, তাহলে বাংলাদেশিদের জন্য ভিসা বন্ডকে নরম করতে পারে আমেরিকা, সেটাও আজকে আলোচনায় এসছে। এরপরে দেখুন তৈরি পোশাক শিল্প। ট্রাম্প ভারতের ওপর শুল্ক কমিয়ে 15% নিয়ে আসতে চলেছে বলে খবর। এটা সর্বোচ্চ। কিছু ক্ষেত্রে ভারতীয় পণ্য আমেরিকায় যায় 0%, তার কোনো ট্যারিফ নেই, তার মধ্যে ওষুধ বিশুদ্ধ রয়েছে। এটা হলে বাংলাদেশের রেডিমেড গার্মেন্টস শিল্প শেষ, কারণ বাংলাদেশের রেডিমেড শিল্প 20% তার শুল্ক, আর ভারতের 15%। বাংলাদেশ মাল পাঠাতে হলে অনেক কষ্ট করে পাঠাতে হবে, খরচ করে, আর সেখানে ভারত তো তাদের ওখান থেকে সরাসরি পাঠিয়ে দেবে। সুতরাং বাংলাদেশের রেডিমেড গার্মেন্টস শিল্প শেষ। বাঁচাতে তখন ভারত ছাড়া কেউ নেই বাংলাদেশের পাশে। ট্রাম্প চান ট্রান্সশিপমেন্ট ফ্যাসিলিটি বন্ধ হয়ে যাওয়ার দরজা খুলে দিয়ে ভারত বাংলাদেশ সহজ বাণিজ্য শুরু হোক, সেই কথাটাও হয়েছে গতকাল। আর একমাত্র ভারত রাজি থাকলেই, ভারত পাশে থাকলেই যে বাংলাদেশের বাণিজ্য বাঁচবে, সেই পথটা খুলে দিচ্ছেন ট্রাম্প। এরপর আসুন ভূ রাজনীতি, জিওপলিটিক্সে চীন বনাম আমেরিকা ভারতের মিলিত অক্ষ। এখানে ট্রাম্প এবং মোদি উভয়ই চীনের ক্রমবর্ধমান প্রভাবের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। বাংলাদেশের ওপর চীন এবং ভারত আমেরিকা অক্ষের মধ্যে ভারসাম্য বজায় রাখার চাপ আরো বাড়বে। বিশেষ করে বড় কোনো অবকাঠামো প্রকল্প বা প্রতিরক্ষা চুক্তির ক্ষেত্রে ঢাকাকে এখন পা ফেলতে গেলে অনেক ভাবতে হবে এবং ভারতের মতামত নিয়ে চলতে হবে। ভারতের মতামত নিয়ে ঢাকাকে অনেক বেশি সতর্ক হতে হবে, কারণ ট্রাম্প প্রশাসন ইন্দো প্যাসিফিক অঞ্চলে ভারতের কৌশলগত স্বার্থকে অগ্রাধিকার দিয়ে ভারতকে এখানে নেতার আসনে বসিয়েছেন। এর অর্থ কি? এর অর্থ লালমনিরহাট বিমানবন্দর কিংবা মংলা কিংবা ড্রোন তৈরির কারখানা, অস্ত্র তৈরির কারখানা, এক কথায় ইউনুসের চীনকে দিয়ে, পাকিস্তানকে দিয়ে ভারতের ওপর চাপ তৈরির প্ল্যান ভোগে চলে গেল। ভোগে সংখ্যালঘু ইস্যু ও মানবাধিকার, সেই বিষয়টিও ট্রাম্প, আপনারা জানেন, বরাবরই ধর্মীয় স্বাধীনতা এবং সংখ্যালঘুদের অধিকার নিয়ে ট্রাম্প সরব থাকেন। বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের বিষয়ে তার গত নির্বাচনের সময়কার টুইট বা বক্তব্য ভারতের পক্ষ থেকে বাংলাদেশে সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে কোনো উদ্বেগ জানানো হলে ট্রাম্প প্রশাসন সেটা অত্যন্ত গুরুত্বের সাথে গ্রহণ করবে। এর ফলে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে পরোক্ষে মার্কিন চাপ এবং প্রত্যক্ষভাবে ভারতের নজরদারি বহুগুণ বাড়বে। এই বাড়াটা কিন্তু বাংলাদেশের পক্ষেই থাকবে, কারণ এটা যত ধর্ম নিরপেক্ষ হাওয়া বাংলাদেশে থাকবে, বাংলাদেশে বইতে শুরু করবে, হিন্দুরা যেমন তাতে খুশি থাকবে, তারা যেমন সুরক্ষিত থাকবে, তেমনি সাধারণ মুসলিমরাও উগ্রপন্থী মৌলবাদের হাত থেকে বাঁচতে পারবে। রোহিঙ্গা ইস্যুতে আসুন। রোহিঙ্গা ইস্যুতে ট্রাম্পের ভূমিকা বরাবরের মতোই সংকোচনমূলক হতে পারে। আমেরিকা যদি বৈশ্বিক সংস্থাগুলো থেকে তহবিল প্রত্যাহার করে, যেমনটি ট্রাম্পের সাম্প্রতিক পদক্ষেপে দেখা যাচ্ছে, তবে বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের ত্রাণ সহায়তা নিয়ে বড় ধরনের টানাপোড়েন তৈরি হবে এবং সেই অবস্থা থেকেও মানবিক কারণে রোহিঙ্গা সমস্যা সমাধানের জন্য ভারতকে এগিয়ে আসতে হবে। এবং ভারত বললে আমেরিকা বাংলাদেশের জন্য বিশেষ কোনো ব্যবস্থাও নিতে পারে, যা বাংলাদেশের পক্ষে ভালো হবে। তাহলে সংক্ষেপে ব্যাপারটা দাঁড়াচ্ছে, ট্রাম্প মোদি রসায়ন মানেই হলো দক্ষিণ এশিয়ায় ভারতের কণ্ঠস্বর আমেরিকার কানে আরো জোরালো হওয়া। বাংলাদেশের বর্তমান শাসক বা মিয়া ইউনুসের ও জামাত জোটের জন্য এটি প্রবল সংকার। আর এখানেই আসছে নির্বাচন স্থগিত হওয়ার বিপুল সম্ভাবনা, কারণ যেভাবে 12ই ফেব্রুয়ারির ভোট হওয়ার কথা, ভারত তার ঘোর বিরোধী। আর ভারত না চাইলে ভোট যে হবে না, এটা এখন লিখে দেয়া যায়।
শেষ বিচারে 2রা ফেব্রুয়ারি ট্রাম্প মোদি ফোনালাপ সরাসরি এখনই বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়া যে বদলে দিয়েছে এমন তাৎক্ষণিক ঘোষণা কোন তরফ থেকে নেই ঠিকই, কিন্তু যুক্তরাষ্ট্রের ট্রাম্পের প্রত্যাবর্তন, মোদির সঙ্গে তার ঘনিষ্ঠ ব্যক্তিগত সমন্বয় এবং সর্বশেষে গতকালকের বাংলাদেশের ব্যাপারে মোদিকে ফ্রি হ্যান্ড দেয়া, সব মিলিয়ে বাংলাদেশের নির্বাচন ও রাজনীতিতে অনেক গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিগন্যাল ও চাপের পুনর্বিন্যাস ঘটতে বাধ্য। আর এই জন্যই আমি বলেছি 12ই ফেব্রুয়ারি নির্বাচন হচ্ছে না। বাংলাদেশের ক্ষেত্রে কি ধরনের বদল আসতে পারে? ব্যক্তিগত কেমিস্ট্রি ও হিন্দু ভোট ফ্যাক্টর। ট্রাম্প আগেও ভারতীয়, আমেরিকান ও হিন্দু ভোট টার্গেট করে নিজেকে ইন্ডিয়া ও হিন্দু ফ্রেন্ডলি হিসেবে পজিশন করেছেন, কিন্তু যতটা না হিন্দু ফ্রেন্ডলি তার থেকে বেশি ট্রাম্পের পজিশন এবং ভারতেরও পজিশন কাউকে তোয়াজ নয়, সবাইকে সমান চোখে দেখা। 2019-এ হাউডি মোদি, 2024 সালে বাংলাদেশের হিন্দুদের উপর সহিংসতার নিন্দা করে বিবৃতি, এগুলো সবই ট্রাম্পকে হিন্দুদের রক্ষক হিসেবে ইমেজ দিয়েছে। ট্রাম্প বারবার বলেছেন ইন্ডিয়া ইজ মাই ফ্রেন্ড, ইন্ডিয়া ইজ মাই গুড ফ্রেন্ড অ্যান্ড মোদি ইজ মাই গুড ফ্রেন্ড। এর মানে ট্রাম্পের কাছে বাংলাদেশ প্রসঙ্গ অনেক সময় হিন্দু মাইনরিটির লেন্স দিয়েও দেখা হবে। এত ভারতীয় ডায়াসপোরা ও ভারতীয় ডানপন্থী ইকোসিস্টেমের সাথে একটা যোগসূত্র ট্রাম্পের তৈরি হয়ে গেল। এই লেন্স মোদি ট্রাম্প সম্পর্কে রসায়ন ঢুকে গেলে এই লেন্সে বাংলাদেশের রাজনীতিতে মাইনরিটি সিকিউরিটি ইস্যু জোরদার হবে, যেটা ভারতের নিরাপত্তা এজেন্ডার সাথেও মিলে যায়। একই সঙ্গে বাংলাদেশকেও রক্ষা করতে পারবে ইসলামী উগ্রপন্থার হাত থেকে। ট্রাম্প মোদির গতকালকের সম্পর্কে নতুন রসায়নে সর্বনাশ হলো মোহাম্মদ ইউনূসের। তার দল, এনসিপির এবং জামাত সহ ইসলামী উগ্রপন্থী দলগুলোরও বড় ক্ষতি হয়ে গেল। আরো ব্যাপক অর্থে বলতে গেলে বলতে হয় যে গত 1.5 বছর ধরে যে মুক্তিযুদ্ধ বিরোধী, উগ্র ধর্মীয় মতবাদ ও পাকিস্তানপন্থী আখ্যান গিলে খাচ্ছে বাংলাদেশকে, সেই আখ্যানের মরে যাওয়ার রাস্তা তৈরি হয়ে গেল। বাংলাদেশ আবার বঙ্গবন্ধুর বাংলাদেশ, ধর্মনিরপেক্ষ বাংলাদেশ, বাঙালি ঐতিহ্য সংস্কৃতি জাতীয়তাবাদের ধারণভূমির বাংলাদেশ, সেই বাংলাদেশ হওয়ার পথে যাত্রা শুরু করলো। প্রিয় দর্শক, শ্রোতা বন্ধুরা, এতদিন ধরে যা বলে এসেছি তা যে কোনো জল্পনা থেকে বলিনি, সেটা কি এবার বুঝতে পারলেন? এবার শেষের কথাটাও শুনে নিন। এই কথাটিও খুব জোর দিয়ে আমি প্রথম বলেছি, আপনারা হয়তো মনে করতে পারবেন। কথাটা হলো খুব শিগগির, হয়তো এই মাসে ফেব্রুয়ারিতে কিংবা খুব বেশি হলে এর শেষ দিকে বা মার্চের গোড়াতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরছেন। কারণ ইউনূসের একটা বাংলা ছবি আছে, বাংলা ছবিটা ছিল, ওর নাম ছিল অমানুষ। সেই অমানুষ উত্তম কুমার শর্মিলা ঠাকুরের ছবি, শক্তি সামন্তের পরিচালনা, শ্যামল মিত্রের গান, সুরারোপ। সেই ছবিতে একটি গান ছিল, ফেটে গেল ফেসে গেল কালীনাথের ঢোল। তো এখানেও সেইটাই বলেছি যে ফেটে গেল ফেসে গেল মিয়া ইউনূসের ঢোল। এবার আসছেন শেখ হাসিনা, দেশে ফিরছেন। তাকে শতাব্দীর সেরা অভ্যর্থনা জানাবার জন্য প্রস্তুত হন। বাংলাদেশের আকাশ বাতাস কাঁপিয়ে আওয়াজ তুলতে হবে, জয় বাংলা, জয় বাঙালি, জয় বঙ্গবন্ধু।